তোমার লজ্জা করে না নিজের চেয়ে বছর 8 বড় একটা মহিলাকে প্রপোজ করতে? শুদ্ধ হাঁটু গেড়ে দুহাত ভর্তি সাদা চন্দ্রমল্লিকা ফুল এগিয়ে ধরেছিল। তনুজার প্রশ্নে অধর প্রসারিত করে হাসল। উঠে দাঁড়িয়ে বা হাত দিয়ে এলোমেলো চুলগুলো সামান্য চুলকে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে রইল। তনুজার রাগ ততক্ষণে তুঙ্গে চড়ল। ফুলগুলোর দিকে একবার তাকিয়ে আবার শুদ্ধতম মুখটিতে তাকালো। তবে সেই মুখশ্রীর নিষ্পাপ মায়া তাকে স্পর্শ করতে পারল না। উঁচু স্বরে রাগ প্রকাশ করল। কি হলো, কথা বলো। শুদ্ধ ঠোঁট কামড়ে হেসে বলল, বয়স কেবল সংখ্যা মাত্র। তুমি কি এসব দার্শনিক কথাবার্তায় আমাকে পটানোর চেষ্টা করছো? ইয়েস ম্যাম। শুদ্ধর মুচকি হেসে দেওয়া অকপটে জবাব যেন কাটার মতো তনুজার শরীরে বিঁধল। পরপর কতগুলো শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, দেখো শুদ্ধ, তোমার সামনে পুরো লাইফটাই বাকি। ম্যাম, আই লাভ ইউ। শুদ্ধ, এসব কোন ধরনের পাগলামি? সারাদিন প্রেম প্রেম পড়িয়ে এখন প্রেমে পড়ে যাওয়াটা আপনার কাছে দোষের মনে হচ্ছে? বাংলা সাহিত্যে প্রেম থাকবে, এটাই স্বাভাবিক। আর আমার জায়গায় যদি পুরুষ লেকচারার থাকতেন, তার প্রেমেও কি তুমি পড়তে? ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলেন এসব? আপনি মেয়ে বলেই তো প্রেমে পড়েছি। শুদ্ধ, জি ম্যাম। আর কেউ তো প্রেমে পড়ল না। তোমারই কেন এত প্রেম এলো? জানি না, সবার কেন ইচ্ছে করে না, কিন্তু আমার খুব ইচ্ছে করেছে। আর আপনি অমর করেন কেন ম্যাম? একটু প্রেমে পড়ে যান না, প্লিজ প্লিজ। উফ, তুমি কি জানো তুমি বেশ অসভ্য একটা ছেলে। শুদ্ধ বরাবরের মতোই মাথা চুলকে হাসি মুখে বলল, ম্যাম, আপনার জন্য পৃথিবীর চরম অসভ্য ছেলেও হতে পারি। শুদ্ধ, আমার এসব ভালো লাগে না, প্লিজ। একবার প্রেমে পড়ে তো দেখুন ম্যাম, সব ভালো লেগে যাবে। এই, তোমার মাথায় প্রেমটা কে ঢুকিয়েছে? হ্যাঁ ম্যাম, আপনি। শুদ্ধর জবাব শুনে তনুজা শক্ত হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি ইন্টারেস্টেড নই। আর কিভাবে বোঝাবো? শুদ্ধ হেসে দিয়ে বলল, এটা আপনি বোঝাতে পারবেন না, তবে গ্যারান্টি দিচ্ছি ম্যাম, রাজি হয়ে গেলে বছর কয়েকের মাঝে বিয়ে করে নেব। আর সারাটা জীবন পাশে থাকবো, ট্রাস্ট মি। একদম ছেড়ে যাব না আপনাকে। শুদ্ধ এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ম্যাম, আপনি রাজি হন বা না হন, আমি আপনার পিছু কোনো দিনই ছাড়ছি না। আই প্রমিস, সারা জীবনের জন্য থেকে যাব, আপনি না চাইলেও। তনুজা অতিষ্ঠ ভঙ্গিতে কপালে হাত চাপড়াল। রাগ লাগছে তার, প্রচুর রাগ লাগছে। সে জীবনের এমন পাগল দেখেনি। ছেলেটা কি বুঝতে পারছে না তনুজা তার সাথে কোনোরূপ সম্পর্কে জড়াতে আগ্রহী নয়? দোষ আছে, ঘোরতর দোষ। শুদ্ধ একে তো তার স্টুডেন্ট, তার উপর বয়সে 8 বছরের ছোট। তাছাড়া মনের ভেতরটা বিষিয়ে উঠল। ছেড়ে যাওয়া বিষয়টি উঠতেই তনুজার হুট করে মনে পড়ে গেল সেই ছোট্ট সময়ের কথা। তখন সে সবে 12। তখন থেকেই তো সবাই হারিয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। পোড়া কপাল তো তার আগে ছিল না। গত হওয়ার আগের বছরটাতে তার বাবা তাকে জন্মদিনটাই প্রথমবারের মতো বিয়ে প্রাসঙ্গিক কথাতে বলে বসেন, আমার তনুমা তো বেশ বড় হয়ে যাচ্ছে, এখন তো বিয়ে দিতে হবে। তনুজা তখন কি হাসা, যেন বাবা তাকে কৌতুক শুনিয়েছেন। রয়ে শয়ে হাসি থামিয়ে জবাব দেয়, বিয়ে হলে কি বরের বাড়ি যেতেই হয়? হ্যাঁ, যেতে তো হয়ই, না গেলে হয় না বাবা। না শোনা মা, না গেলে হয় না। কেন? এইটা তো নিয়ম। মেয়েরা বাবা মায়ের কাছে আমানত হয়ে থাকে, সময় হলেই দিয়ে দিতে হয়। আমি গেলে তো তুমি একা হয়ে পড়বে। সে কি, তবে যাবে না বলছো? আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। তোফাজ্জল সাহেব হাসতে হাসতে পড়েন, আচ্ছা, যাওয়া লাগবে না, বাবার কাছেই থাকো। তনুজা তখন গাল ফুলিয়ে বলে, প্রমিস করো তুমিও যাবে না। আচ্ছা, যাব না। না না, এভাবে না, পাক্কা প্রমিস করতে হবে। মুখের কথা বিশ্বাস হচ্ছে না? হায়, আমার মাটা দেখছি অবিশ্বাস করতে শিখে গেছে। মা শিখিয়ে দিয়েছে, মাও তো বলেছিল যাবে না, গেল কেন? অবশ্যই প্রমিস করেনি তাই। তোফাজ্জল সাহেব তখন মেয়েকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলেছিলেন, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস।
অথচ ছোট্ট তনুজা বুঝলই না ওয়াদা করাই হয় ভাঙার জন্য। বছর ঘুরতে না ঘুরতে সে এতিম হয়ে গেল, ম্যাট্রিক অবধি চাচা চাচির কাছে বোঝা হয়ে থাকলো। তারপর, ম্যাম আপনি কাঁদছেন কি? শুদ্ধের প্রশ্নে তনুজা ভাবনা থেকে বেরোলো। চোখে মুক্তোর ন্যায় জলকণা চিকচিক করছে। ঘুরে দাঁড়ালো সে, ঘন ঘন চোখের পলক ফেলে অশ্রু ঘষে নিল। এরপর শুদ্ধের উদ্দেশ্যে বলল, তুমি আমাকে ডিস্টার্ব করছো শুদ্ধ। নেক্সট টাইম এরকম কিছু করলে আমি ভিসিকে জানাবো। সেটা নিশ্চয়ই তোমার জন্য মঙ্গলকর হবে না। বিনিময়ে শুদ্ধকে কিছু বলতে না দিয়েই তনুজা ক্লাসরুম থেকে প্রস্থান ঘটালো। ফাঁকা ক্লাসরুমে শুদ্ধ একগুচ্ছ চন্দ্রমল্লিকা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রইল তনুজার যাওয়ার পানে চেয়ে। তারপর আবারও মাথার পেছনের চুলগুলো আলতো হাতে চুলকে হাসল। একবার মনে কিছু এসে গেলে তাই এইভাবে বের করার মতো ছেলে শুদ্ধ নয়। যে করেই হোক তার যেটা পছন্দ হয় সেটা চাই। আর সে যদি নিষিদ্ধ বস্তু, কথায় আছে না, নিষিদ্ধ কিছুর প্রতি মানুষের ঝোঁক বেশি থাকে। ক্লাসের একদম শেষের দুটো বেঞ্চে শুদ্ধ, শাওন এবং প্রাপ্তি তুহিন বসে আছে। তিনজনকে হতভম্ব হয়ে শুদ্ধের দিকে তাকিয়ে আছে। আর শুদ্ধ, সে বেচারা দাঁত দিয়ে নখ কাটতে ব্যস্ত। আশ্চর্যের রেশটা কাটিয়ে শাওন শুদ্ধের বাহুতে ঠাস করে বাড়ি মেরে বলে উঠল, কি কামড়া করছস বেটা? শুদ্ধ হালকা করে আঘাতস্থলে হাত বুলিয়ে নির্বিকার রইল। প্রাপ্তি আরেক দফায় চেঁচিয়ে উঠল, শাওন রে, এই বেটারে থাপড়া, একেবারে থাপ্পড়ের উপরে থাপড়াবি। নো থামাথামি, কথার একটু নড়চড় হইলে আমি লাথানো শুরু করব। পরে ডিপার্টমেন্ট হেডের কাছে আমাদের নামে কমপ্লেন গেলে দোষ দিবার পারবি না। তুহিন এদের দুজনকে হাতের ইশারায় থামালো। প্রাপ্তি পেছনের ব্রেঞ্চের ওপর কোনোয়ে ভর রেখে আধখুরো হয়ে বসেছিল। একই ভঙ্গিতে তুহিনও, শাওন আর প্রাপ্তি থামতেই তুহিন নিশ্চিতকরণ প্রশ্ন করল, সিরিয়াসলি প্রপোজ করেছিস? শুদ্ধ মেকি ভদ্র ছেলে বনে উপর নিচ মাথা ঝাঁকালো। তৎক্ষণাৎ প্রাপ্তি বলে উঠল, এই তুহিন না, ওরে জিগা কয়টা থাপ্পড় খাইছে। তুহিন জিজ্ঞেস করার আগেই শুদ্ধ বিরক্তিকর চাহনিতে প্রাপ্তির দিকে তাকালো। রাশভারী কণ্ঠে বলল, আমারে কি ম্যাম বলদ পাইছে যে থাপড়ায় রিজেক্ট করবে? শাওন শুধালো, কাহিনী কিন্তু ক্লিয়ার না মাম্মা, ক্লিয়ার কর ফার্স্ট। শুদ্ধ শ্বাস ফেলে বলল, আর কি ক্লিয়ার করব, ম্যামকে প্রপোজ করেছি, এইটুকুই। তুহিন বলল, মানলো ম্যাম? শুদ্ধ নেতিবাচক জবাবে ডানে বামে মাথা নেড়ে বলল, ওহ, বাট আই উইল ট্রাই টু মাই বেস্ট। শাওনও ডানে বামে মাথা নাড়ালো, তবে তা অতিষ্ঠ হয়ে। তারপর কেশে গলা পরিষ্কার করে বলে উঠল, তোর কপালে থাপড়া আছি। কিছুক্ষণের মাঝেই তনুজা ম্যামের ক্লাস শুরু হলো। আজ ক্লাসে চর্যাপদ নিয়ে আলোচনা হচ্ছে। সবাই পড়া নিয়ে ব্যস্ত। এদিকে শুদ্ধ গালে হাত দিয়ে ম্যামকে দেখে যাচ্ছে। তনুজা ভুলেও শুদ্ধের দিকে চাইছে না, আর শুদ্ধ দৃষ্টি ফেরানোর অবসরেই পাচ্ছে না। কি দারুণ এক মুহূর্ত! গালে হাত দিয়ে তনুজাকে ভাবতে ভাবতে শুদ্ধ গভীর খেয়ালে তলিয়ে গিয়েছে। তনুজা বরাবরের মতোই এক অনুজ্জ্বল আকাশি রঙের সুতির শাড়ি পরে আছে, আঁচল উঠানো। হাই কলারের সাদা ব্লাউজটির স্লিপ কবজি অবধি, বা হাতে কালো চিকন ফিতের ঘড়ি, কানে ছোট একটা টপস, আর চুলগুলো পেছনে আট করে খোপা গাঁথা। দেখতে ভারী সুস্থি দেখাচ্ছে। শুদ্ধ সেদিকে তাকিয়ে কল্পনা করছে, এখন যদি তনুজা হাঁটতে হাঁটতে কাছে আসতো, তবে তাকে দেখতে কেমন লাগতো। ধীরে ধীরে ম্যামের আকৃতি বড় হবে, আর দেখতে স্পষ্ট দেখতে পারবে। একগাল হেসে শুদ্ধর কোকড়ানো চুলগুলো এলোমেলো করে বলবে, কি এত কি দেখছো, কোনো সমস্যা? শুদ্ধ ভাবনায় এতটাই তলিয়ে গিয়েছে যে সত্যি সত্যি সামনে তনুজাকে দেখতে পাচ্ছে। সে ধীর পায়ে এগিয়ে কাছে এসে দাঁড়ালো, তবে হাসলো না। কল্পনায় নাকি যা মনে আসে তাই করা যায়। তবে শুদ্ধ কেন মন মতো ম্যামকে দেখতে পাচ্ছে না? তবে কি মনু ম্যামকে এমন রাগে গম্ভীর দেখতে চায়? হয়তো বা তাই। তনুজা এখন বলে উঠল, সমস্যা কি? ইস, কল্পনায় শব্দরাও বুঝি এলোমেলো হয়ে যায়। নয়তো কোনো সমস্যা টাইপের বিনয়ী প্রশ্নের বদলে সমস্যা কি এর মতো বিরক্তিকর অভিব্যক্তি পেল কেন সে জানে না।
তাই শুদ্ধ এখানে কোনো সমস্যা ধরে নিয়ে উত্তর দিল, ইস, এভাবে কেউ পড়ায় ম্যাম? এখানে লাগে তো। শেষ বাক্যটি বলার সময় ডান হাতের তর্জনী দিয়ে বুকের বাঁ পাশটায় ইশারা করে দেখালো। সঙ্গে সঙ্গে পুরো ক্লাস হেসে উঠল। তনুজা দ্রুত এদিক ওদিক দেখল, সবাই তাকিয়ে আছে। তবে মুহূর্তেই তনুজার বড় বড় চোখের শাসানো দৃষ্টি দেখে চুপ মেরে গেল। এদিকে সে বুঝতেই পারেনি ছেলেটা এভাবে অকপটে স্বীকার করে নেবে। তনুজাকে দ্বিতীয় দফায় অবাক করে শুদ্ধ বলে উঠল, ম্যাম, এরপর থেকে হালকা রঙের শাড়ি পরে ক্লাস নেবেন না। শুধু হালকা নয়, কোনো রঙের শাড়ি পরবেন না, অন্য পোশাক আছে। চুলগুলোকে ওভাবে মাছ সিথি করে খোপায় বাঁধবেন না, চোখের নিচটায় কাজল দেবেন না, এভাবে হাত নেড়ে চেড়ে পরাবেন না ম্যাম। আমার বুকের এখানটায় ব্যথা হয়। 3 সত্যি। শুদ্ধের প্রথম কথাটা যেভাবে পুরো ক্লাসে হট্টগোল লাগিয়ে দিয়েছিল, ঠিক সেই দ্বিতীয় কথাটা পিনপিনে নিস্তব্ধতা তৈরি করে দিল। কেউ টু শব্দটি করার সাহস দেখাচ্ছে না, মাথাটা নিচু করে রেখেছে। এদিকে শুদ্ধের বন্ধুরা ভয়ে ভয়ে একবার তনুজা আর একবার শুদ্ধের দিকে পালাক্রমে তাকাচ্ছে। তনুজা নির্বিকার, তার আশ্চর্যের মাত্রা বাইরে প্রকাশ পেল না। মিনিট 3 পর গম্ভীর স্বরে শুদ্ধের উদ্দেশ্যে বলল, স্ট্যান্ড আপ। শুদ্ধ বিনা বাক্য ব্যয়ে দাঁড়িয়ে পড়ল। চোখ রাখল তনুজার ভস্ম করে দেওয়া অগ্নিদৃষ্টি পানে। সে চোখে খেলছে তীব্র রাগ। শুদ্ধ বিমূঢ় হয়ে তাকিয়ে বলল, ইয়েস ম্যাম। তনুজা করা চোখে শাসানো দৃষ্টি দিয়ে তনুজা ভাবে। শুদ্ধর মুখশ্রী অবলোকন করে বলে উঠল, সামনে এসে দাঁড়াও। শুদ্ধ তার পিছু পিছু সামনে গিয়ে দাঁড়ালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সামনে যেতে তনুজা শুদ্ধকে দরজার দিকে দেখিয়ে বলল, ওখানে গিয়ে কানে ধরে উঠবস করো, তোমাদের শিক্ষা হওয়া উচিত। কিছু বলি না বলে ভেবেছ সব সহ্য করে নেব? যাও। 21 বছরের একটি তাগড়া যুবককে ভরা ক্লাসের সম্মুখে কানে ধরে উঠবস করানোর জন্য তনুজার নিজেরই গা শিরশির করা লজ্জা লাগছে। সে লজ্জা শুকনো ঢোকের সাথে গিলে নিয়ে শুদ্ধকে পানিশমেন্ট দিয়েই দিল, যদি এতে জাত হয় আর কি। তবে এই একটি কথাই পুরো ক্লাসে যেন বিস্ফোরণ হলো। শুদ্ধের ফ্রেন্ডরা হাই ব্রেঞ্চে মাথা ঠেকিয়েছে। কি লজ্জা! ওদিকে শুদ্ধ মুচকি হেসে দরজার সামনে দাঁড়িয়ে উঠবস শুরু করলো। মাথা নষ্ট করা বয়স, তারতম্যের মাঝেও যেখানে সে প্রেম সমুদ্রে গলা অবধি ডুবতে পেরেছে, খানিকটা গায়েও লাগেনি, সেখানে এই সামান্যতে তার খুব একটা গেল এলো না। আসলে সে লজ্জা বটে, নির্লজ্জ স্বভাব, মাদকাসন্ন নির্লজ্জ দৃষ্টি, আর সেই সাথে ঠোঁটের কোণ ঘেঁষে নির্লজ্জ এক মোহময়ী হাসি গেথে উঠবস করার সাথে প্রতিবার বড্ড মিনমিনে স্বরে বলছে, ম্যাম আই লাভ ইউ, যেটা তনুজা বাদে কেউ শুনতে পারল না। মিস তনুজা আরেকবারের মতো কঠিন চাহনি নিক্ষেপ করে পড়ানো শুরু করলো। বিনিময়ে শুদ্ধ দুই ধারে মাথা নেড়ে দুনিয়া এলোমেলো করা হাসি দিল। ক্লাসের কত মেয়ে যে সেদিকে তাকিয়ে রইল। বোধ করি কতগুলো মেয়ে তা বর্তমানে বিখ্যাত খাবারটাও খেয়ে নিল। ক্রাশ। সন্ধ্যায় শুদ্ধ বারান্দায় তার সবচেয়ে প্রিয় বন্ধু গিটারটা হাতে নিয়ে বসে ভাবছিল, সকালে ওরকম করাটা কি ঠিক হলো? খালি ক্লাসে ম্যামকে বসে বসে নোট মেক করতে দেখে শুদ্ধ ক্যাম্পাসের বাগান থেকে ফুল নিয়ে প্রপোজ করে বসলো। ব্যাপারটা একদমই অহেতুক, না করলেই চলতো। যেভাবে চলছিল সেভাবেই চলতো। এমনিতেও ম্যাম কি কখনোই মানবে তাকে? আত্মসম্মান সম্পূর্ণ এক আত্মপ্রয়সী নারী কখনোই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে মানবে না, কখনো না। তারা সমাজকে খুব পরোয়া করে, আর তাতে যদি নিজেকে সিলিংয়ে ঝোলানো লাগে তবে তাই করে। সেখানে শুদ্ধ কে? ভাবতেই শুদ্ধর বুকে জ্বালা পোড়া শুরু হলো। মুহূর্তে শুভ্রাঙ্গ আগুন গরম হয়ে উঠল। তনুজার প্রতি বিমুগ্ধ দৃষ্টি এই বছরের কবে যে এলো শুদ্ধর জানা নেই। তার মনে পড়ল ফার্স্ট ইয়ারের কথা। সে প্রচণ্ড ম্যাচিউর, গম্ভীর, স্বল্পভাষী এবং ভীষণ ভীষণ রকমের পরিপাটি এই নারীকে নিজের ব্যাচমেট মনে করে বসে। মনটা দিয়ে যে ভুলটা করে ফেলেছিল তারই আক্ষেপ করে এই অবধি এনেছে।
লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রেম তো নয়, তবে ছিল এক আকর্ষণ। ধীরে ধীরে এই অনুরক্তিটি যে তাকে প্রণয়ের দরগড়ায় এনে দাঁড় করাবে বুঝলো কই। এই তো সেদিন নিজের অনুভূতির সাথে পাঞ্জা লড়ে তনুজার হিস্ট্রি চেক দিল। এবছর 29-এ এসেও যে তনুজা সিঙ্গেল, তাতেই শুদ্ধর তার প্রতি জানার আগ্রহ বেড়ে গেল। বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল এখন নিজেকে ফেরানো দায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুদ্ধ গিটারে টুংটাং শব্দ তুলে গান ধরল। অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ চেয়ে রইতো, ছুটে চাইতো তুমি আসবে আর কখন। শান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে থাক, অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। গানটা শেষ করে কিছুক্ষণ গিটারটা হাতের শক্ত গ্রিপে চেপে ধরে চোখ জোড়া বন্ধ করে রাখল। 1 2 3 পাকা 3 সেকেন্ড অতিক্রম করতেই সে সব্যস্তভাবে চোখ খুলল। পায়ের গতি সর্বোচ্চে রেখে হুড়মুড়িয়ে বারান্দা থেকে রুমে প্রবেশ করল। শাওন শুদ্ধের বিছানায় উপর হয়ে ঘুমাচ্ছে। ঘুমানো স্ত্রী দেখলে সবচেয়ে অগোছালো মানুষটাকেও নাক সিটকাতে ভুলবে না। শুদ্ধ সেদিকে খেয়াল না দিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো। শাওন হালকা শব্দ পেয়ে আধ খোলা চোখের দিকে তাকিয়ে বলল, কি করতেছিস দোস্ত? ধোয়া ওঠা তেলে ভেজা বেগুন ছুড়ল যেন। তারপর যা হওয়ার তাই। অল্পতে শুদ্ধর মেজাজ খারাপ হওয়া রোজ সূর্য ওঠার মতোই ব্যাপার। এই যে একে তো ফোন পাচ্ছে না, তার উপর শাওনের মশকরা। হাতের সামনে থেকে হাফ লিটারের পানির বোতল বাঁকা নিশানায় ছুরি মারল শাওনের দিকে, গিয়ে লাগলো তার ব্যাকে। শাওন, ওহ শালা করলিটা কি বলে দ্রুত বেগে প্রায় লাফ দিয়ে উঠে বসল। ঠিক ওর পেটের নিচে নিজের ফোনকে আরামসে পড়ে থাকতে দেখতে পেয়ে শুদ্ধ কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিস্ময় ভাব কাটিয়ে পড়ল, আমি এলাকা খুঁজি, আর তুমি কইলজার ভিতরে নিয়ে ঘুমাও মিয়া। শাওনের ব্যাপারটা বুঝতে সময় লাগলো সেকেন্ড কয়েক। পরপরই মাথা চুলকাতে হে হে শব্দে হাসল। শুদ্ধ খেপে উঠল, তড়িৎ বেগে হামলে পড়ল শাওনের উপর। থাপ্পড় ঘুষি কয়েকটা একে অপরকে দিয়ে শান্ত হলো, হাতাহাতি থামালো। তবে দুজনই দুজনকে গালি দিচ্ছে। শুদ্ধ উপায় না পেয়ে আবার বারান্দায় চলে গেল। আজ মাকে কল দেয়া হয়নি, নিশ্চয়ই ফোনে না পেয়ে চিন্তা করছে। ফোন হাতে নিয়ে দেখে সাইলেন্ট মোডে ফোনটা ঝিমোচ্ছে। 7টার বেশি বাজছে। স্ক্রিনে এর সাথে শুভা বেগমের 3টে মিস কল দেখা যাচ্ছে। শুদ্ধ কল ব্যাক করলো। শুভা বেগম ফোন হাতেই বসেছিলেন। ছেলের কল পেতেই রিসিভ করলেন। গলায় এক ক্রাশ চিন্তায় একে বললেন, বাবা ভালো আছিস? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা? আলহামদুলিল্লাহ। কি করছিস? এই তো একটু কাজ করছিলাম। ফোনটা সাইলেন্ট ছিল বলে শুনতে পাইনি। সমস্যা নেই, দিনকাল ভালো যাচ্ছে? চরম। ভার্সিটির কোনো মেয়েকে পছন্দ হয়েছে? আর কতবার জিজ্ঞেস করবে? যত দিন না হয় ততদিন করব। একটা ছেলে হয়ে তুই মেয়ে পছন্দ করতে পারিস না? তোর বাবা তো ক্লাস 9-এ থাকতে আমাকে প্রপোজ করেছিল। মা এভাবে বলছো কেন? এখন আমাকেই কি তোর জন্য কষ্ট করে হাড় ভাঙা খাটুনি খেটে মেয়ে খুঁজতে হবে? পারবো না, নিজেরটা নিজে খুঁজে নে। শুদ্ধ সশব্দে হেসে উঠল, বলল, থাক, কষ্ট করতেও হবে না। মানে পেয়েছিস? হ্যাঁ। আল্লাহ, কি খুশির খবর। আগে বলবি না? নাম কি? তনুজা। মাশাল্লাহ, কি সুন্দর নাম। তোর ক্লাসমেট? না। আরও ভালো। সেম এজ রিলেশনগুলো তেমন একটা সুবিধার না, বুঝলি? কেন মা? তাদের পছন্দ অপছন্দের অমিল বেশি থাকে। তারা একে অপরের জন্য অপেক্ষা করতে পারে না। এসব ক্ষেত্রে ছেলেরা সেটেল হওয়ার আগেই মেয়েদের বিয়ে হয়ে যায়। আমাদের ওসব সমস্যা নেই। তুই এখন বিয়ে করতে চাইলে এখনই করতে পারিস। কিন্তু মেন সমস্যা হচ্ছে তোদের বয়সী ছেলে মেয়েগুলো ভীষণ জেদি হয়। তোরা নিজের মতো মত ছাড়া অন্যকে প্রাধান্য কম দিস। আর এর চেয়েও বড় কথা, তুই তুকারি গালিগালাজ তো আছেই। এসব সম্পর্কে না যাওয়াটাই ভালো। ইসমা,
যদি সিনিয়র পছন্দ করে ফেলি? আস্তাগফিরুল্লাহ। উঠতে বসতে শাসনের উপরে রাখবে। আমার ছেলেকে আমার সামনে কেউ থাপড়াবে আর আমি সেটা মেনে নেব? বাপ, তুই ব্যাচমেট বিয়ে কর, তাও সিনিয়র না। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলল। মাকে রাজি করানোটা তনুজার চেয়েও কষ্টসাধ্য হবে, তবু এই কষ্ট সে করবে। শুভা বেগম আপন মনে আবারও বলা শুরু করলেন, আচ্ছা তনয় না কি কি যেন একটা নাম বললি? তনুজা। হ্যাঁ। সম্পর্ক কত বছরের? সম্পর্ক নেই। সে কি কি বলিস? হুম। প্রপোজ করেছিস? আজ সকালেই করেছি। কি বলল? সে যা রিয়েকশন! ও মা, আমার অমন চাঁদের টুকরোকে রিজেক্ট করার সাহস কে পায়? হ্যাঁ, তোর গজ দাঁতের ওই হাসি দেখলে তো মেয়েদের হার্টবিট মিস করবে, আর সে কিনা তোকে রিজেক্ট করবে? নিশ্চয়ই পাষাণ মানবী। হ্যাঁ মা, উনি পাষাণ্ড। উনি? শুভা বেগম শুদ্ধের ব্যবহার করা সর্বনামটা টেনে টেনে মজার ছলেই বললেন। শুদ্ধ তাতে মুচকি মুচকি হাসল। ফোনের ওপাশ থেকে সেই হাসি অনুধাবন করে শুভা বেগমও হাসলেন। নিশ্চিত মনে বললেন, আচ্ছা চিন্তা করিস না, আদা জল খেয়ে লেগে পড়, শেষ হাসি আমরাই হাসব। ওকে? ওকে মা। ছবি আছে তনুজার? আছে। হোয়াটসঅ্যাপে সেন্ড কর, দেখি তোর পাষণ্ড মহামানবীকে। শুদ্ধ হেসে বলল, আচ্ছা মা, পাঠাচ্ছি। এরপর অ্যানুয়াল ফাংশনে তোলা সেই হার্ট থ্রব ছবিগুলো মাকে পাঠালো। সেখানে একটা সাদা শিফনের শাড়ির সাথে ম্যাচিং ব্লু ব্লাউজ পরা তনুজা। দেখে বয়স কখনোই 29 লাগে না, বড়জোর 24। শুদ্ধ একটা 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 করে সবগুলো ছবি আবারও দেখল। কম দেখা হয়নি, তবুও যেন আশ মেটে না, সে মিটবেও না। এরপর ডিপার্টমেন্টের গ্রুপে চলে গেল। সেখানে গত বছরের ফাংশনের ছবিগুলোতে তনুজাকে জুম করে দেখতে লাগলো। রাতের খাওয়া শেষে শাওন আর শুদ্ধ নিজেদের রুমে চলে গেল। শুদ্ধ দরজা আটকে বারান্দায় গিয়ে তনুজার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলো। একদম সাদামাটা প্রোফাইল, কিছুই নেই, তবুও মুগ্ধ নজরে শুদ্ধ প্রতিবারের মতোই দেখতে লাগলো। শেষ হয়েও শেষ হয় না, পুরনো হয়েও তো নতুনত্বের ছোঁয়া। যতবার দেখা যায় দু চোখ ভরে শুদ্ধ দেখা যায়। মন আর এক জনমে বুঝি ভরবে না। হঠাৎ এক দুঃসাহসী কাজ করে বসলো শুদ্ধ। প্রোফাইল ইনফরমেশন থেকে তনুজার কন্ট্যাক্ট নাম্বার 2কে নিয়ে কল লাগালো। রিং হচ্ছে। প্রতিটি রিংয়ে শুদ্ধর বুকে দুরুম দুরুম বাজছে। অসহনীয় খুশি লাগছে, খুশিতে পাগল পাগল লাগছে। কিছু খুশি এমনই মারাত্মক হয়, প্রতি রিংয়ে মনে হয় এই বুঝি রিসিভ করলো, আর এই হৃৎপিণ্ডটা বের হয়ে এলো। কি সাংঘাতিক। তৃতীয় রিংয়ে তনুজা কল পিক করলো। ওপাশ থেকে সালাম দিয়ে বলল, কে বলছেন? শুদ্ধ বলার ভাষা হারিয়ে ফেলল। সারাদিন ননস্টপ চলতে থাকা মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গলা শুকিয়ে আসছে। এত এত বাতাসের মাঝেও অসম্ভব রকমের ঘামছে। তার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরেলা আওয়াজ ফোনের ভেতর থেকে আসা তার ম্যামের গম্ভীর গলার স্বরটা। শুদ্ধ নিস্তব্ধতায় ওপাশ থেকে তনুজা আবার বলল, হ্যালো। হলকটা কেসে গলাটা ছেড়ে সালামের জবাব দিয়ে পড়ল, মিস তনুজা বলছেন? জি। শুদ্ধের বা পাশটা ডলতে ডলতে বলল, ফ্রি আছেন? জি আছি। কিন্তু আপনার পরিচয়? শুদ্ধ আবার কেসে বলল, আমি আপনার ডিপার্টমেন্টের এক স্টুডেন্টের বড় ভাই বলছি। তনুজা বিনীয় ভঙ্গে বলল, ও আচ্ছা, বলুন বলুন, কি সাহায্য করতে পারি? মিস তনুজা। আসলে তনুজা নাম শর্ট না করলে খুশি হব। মিস তনু। শুধু তনুজাই? আগে পরে কিছু নেই? না নেই। কী যেন বলছিলেন? শুদ্ধ ততক্ষণে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। সিলিংয়ের দিকে তাকিয়ে তনুজার উদ্দেশ্যে কিছু জাদুকরী শব্দ মিলে এক অদ্ভুত বাক্য ছুড়ে দিল, মিস তনুজা, আপনি কি আমায় বিয়ে করবেন? ও পাশ থেকে সেকেন্ড কয়েকের নীরবতার পরপরই ভেসে এলো চিকন কণ্ঠে সজোরে চিৎকার, শুদ্ধ। শুদ্ধ মুচকি স্বীকারোক্তি দিল, ইয়াস মিস তনুজা। ইয়েস মিস তনুজা। ম্যাম, ম্যাম লাগে আমি তোমার। নাম ধরে ডেকে অভদ্রতার পরিচয় দিও না। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনি আমার ভার্সিটিতে লাগেন।
এখানে আমি আপনার স্টুডেন্ট নই, আপনি আমার টিচার নন। আর এখন আমি আপনাকে প্রেম নিবেদন শিক্ষক বাবা মায়ের পরের অভিভাবক। শুদ্ধ? হ্যাঁ, আপনি তো এভাবেও আমার অভিভাবকই লাগেন। মানে লাগবেন আর কি। শুদ্ধ? মিস তনুজা, আপনি এভাবে ডাকলে না আমার বুকে চিনচিনে ব্যথা হয়। মনে হয় এর চেয়ে সুন্দর কোনো ডাক নেই। আহা, আমি কি তোমার গার্ডিয়ানকে এসব জানাবো? তাদের সাথে কথা বলা আছে। আশ্চর্য, তারা কেন নিজের ছেলেকে আটকায় না? ভুল করেছি কি যে আটকাবে? ভুল না, পাপ করছো। আমি তোমার মা তুল্য। নাউজুবিল্লাহ, এসব কি বলছেন? তোমার চেয়ে বড় আমি, এটা কি ভুলে যাচ্ছ? নিক প্রিয়াঙ্কার বয়সের ডিফারেন্স 10 বছর। সেখানে আমাদের 2 বছর কমই আছে। ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক নয়। সমাজ কখনো এসব সোজা চোখে দেখবে না। বোঝার চেষ্টা করো। ম্যাম, সমাজ তো একটা মেয়ের একা বাসায় থাকা নিয়েও কথা বলে। সমাজ তো মেয়েদের ছেলে বন্ধু থাকা নিয়েও কথা শোনায়। একটা মেয়ের চাকরি করা নিয়েও অসংখ্য কথা শোনায়। প্রমোশন পেলে নিশ্চয়ই বসের সাথে কিছু দেওয়া নেওয়া চলেছে, কিংবা আকারে ইঙ্গিতে তাকে নষ্ট বলাটাও সমাজের ধর্ম। ম্যাম, এমন সমাজকে আমি শুদ্ধ তোয়াক্কা করি না। আর কোনো সমস্যা থাকলে বলুন। তনুজা বুক ভরে শ্বাস নিল। তার দুর্বল হয়ে পড়া চলবে না। সে শক্ত গলায় বলল, আমার সম্পর্কে কি জানো? ম্যাম, অনেক কিছু জানি। আপনি জানতে চাইলে আরও জানতে আগ্রহী। জানাতে চাইলে আরও জানতে আগ্রহী। অনেক কিছু অজানা তোমার। ম্যাম, শোনো, ভালোভাবে বলছি, আমাকে আর ডিস্টার্ব করবে না। একটা আগ্রহেরও ব্যাপার আছে। আমার ইন্টারেস্ট আসে না তোমার প্রতি। আমার বয়সী কেউ হলে মানা যেত, কিন্তু ম্যাম, বয়সটা ভুলে গেলেই পারেন। তাছাড়া আমাকে দেখতে তো আপনার চেয়ে বড়ই লাগে। শুদ্ধ আমাকে আর কল করবে না, প্লিজ। কথাটা বলেই তনুজা কল কেটে দিল। শুদ্ধ ওভাবেই ফোনটা জড়িয়ে শুয়ে রইল। তনুজার রাগী গলার স্বরও তার কাছে দারুণ লাগছে। ইস, সময়টা কি সুন্দর। ঠিক ওভাবেই কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। ওদিকে তনুজার চোখে ঘুম নেই। প্রচুর অস্বস্তি লাগছে। মনে হচ্ছে চোখ বুঝলে পাগল ছেলেটা আসবে, তাকে ঘুমাতে দেখে মিটিমিটিয়ে হাসবে। মাঝে মাঝে কানের কাছে ফিসফিসিয়ে শুনতে পাচ্ছে কেউ বলছে, ম্যাম, আমার হবেন কি? সকালে শুদ্ধের প্রেমে পড়া জেনে তনুজা অবাক হয়নি, অবাক হয়েছে প্রেম নিবেদনে। অনেক আগে থেকে এই ছেলের চোখে মুখে কিছু একটা উপচে পড়তে দেখতে পেত। সেটা যে প্রেম তা আগেই জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল। কিন্তু ছেলে মানুষই ভেবে পাত্তা দেয়নি। একপাক্ষিক আকর্ষণ ভেবে সত্যি এই বিষয় নিয়ে ভাবেনি। সে মনে করত ভার্সিটি লাইফে এরকম লেকচারারদের প্রতি ঘোর আসাটা স্বাভাবিক। তবে সেটা যে সে অবধি, কদিন গেলেই মিটে যাবে। প্রকাশ্যে আনার সাহস সে শিক্ষার্থীর কোনোদিনই হবে না। এদিকে শুদ্ধ কধাপ এগিয়ে। সে যে সোজা প্রপোজ করে বসবে তা কল্পনাতীত ছিল। এত সাহসী ছেলেটা। আজ শুক্রবার, ক্লাস নেই, বুয়াও আসবে না। শুদ্ধ নিজের সাথে অনেকটা লড়াই করেই ঘুম থেকে উঠল ঠিক 8টায়। বাজারে যেতে হবে। অতি ব্যস্ত হয়ে ফ্রেশ হয়ে পরনের ছাই রঙা শর্টসটা পরিবর্তন না করে উপরে কালো একটা টি শার্ট পরল। কোকড়া চুলগুলো হাতের আঙুলের সাহায্যে সামান্য গুছিয়ে নিল। মানিব্যাগটা পকেটে পড়তে পড়তে শাওনের রুমে গেল। দেখল সে কোমর থেকে পা অবধি বিছানায়, বাকিটা ফ্লোরে। কাঁথা গলার ওপর দিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রুম স্লিপার একটা দরজার কাছে, অন্যটা খাটের উপরে। বালিশ একটা পেটের নিচে, একটা পায়ের নিচে, আরেকটা পিঠের উপরে। রুমের স্ত্রী দেখে শুদ্ধ চোখ মুখ কুঁচকে ফেলল। ব্যস্ত ভঙ্গিতে শাওনের পিঠে চাপড় দিতে সে আম্মা আম্মা করে উঠে বসল। শুদ্ধ করা চোখে তাকিয়ে বলল, এসে যেন দেখি পুরো বাসা নিট অ্যান্ড ক্লিন। শাওন আবারও বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। পারমু না বাল, সর, ঘুমাইতে দে। রাতে তোর ইনা ভাবি, মিনা ভাবি, রিনা ভাবি, টিনা ভাবি, টুম্পা ভাবি, আসমানি ভাবি আর ওই ইন্ডিয়ারটার সাথে কথা বলতে বলতে সকাল হয়েছে। ঘুমাইতে দে, নইলে আমি বাঁচব না। শুদ্ধ বালিশ ছুঁড়ে মেরে বলল, তুই শালা মরেই যা। একসাথে আমার এতগুলো ভাবি পয়দা করে কেমনে বেঁচে আছিস? তোর বাঁচার অধিকার নাই।
আমি না বাঁচলে তোর লাইফটাই লস। নিজের লসের কথা মাথায় রাখা ঘুমাইতে দে। কথাটুকু বলে শাওন আবার ঘুম। শুদ্ধ অতিষ্ঠ হয়ে ডানে বাঁয়ে মাথা নেড়ে ফ্যান অফ করলো, লাইট অন করে দিল। জানালার পর্দা সরাতেই বিছানায় এসে রোদ লাগলো। শাওন চোখ কুচকে মুখ দিয়ে কয়েকটা খিস্তি ছুড়ল। শুদ্ধ তা পাত্তা না দিয়ে বলল, একটা কাজ যেন বাদ না থাকে, না হলে আজ ভাত পাবি না। শাওন মুখ বাঁকা করে পড়ে রইল। একটু পর উঠে ঠিকই কাজ করবে। শুদ্ধ দরজাটা বাইরে থেকে লক করে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরোতেই তার ডিপার্টমেন্টের একটি মেয়ের সাথে দেখা হয়ে গেল। নাম নেহা। শুদ্ধ চোখ মেরে বলল, হেই সুইটি। নেহা মুচকি হেসে বলল, হাই কিউটি পাই, কই যাচ্ছ? যাচ্ছিলাম তো ফ্রেন্ডের বাসায়, তুমি চাইলে অন্য কোথাও যেতে পারি। ফর হ্যাভিং আ কাপ অফ কফি। শেষ কথাটি বড্ড চনমনে আওয়াজে বলল। শুদ্ধ গলায় শব্দ করে হাসল। ভি শেপ চওড়া বুকটা হাসার বদৌলতে টি শার্টের ভেতর থেকে বারবার ফুলে ফেপে উকি দিচ্ছিল। সদ্য ঘুম থেকে ওঠা ফোলা ফোলা চোখ আর কোকড়া চুলগুলো, শুদ্ধর হালকা লম্বাটে মুখের ওই গজ দাঁতটা যেন বুঝাচ্ছিল, নো মোর বিউটি লেফট ইন দ্য হোয়াইল ওয়ার্ল্ড, এক্সপেক্ট দ্যাট। নেহা পর কথাগুলো হার্টবিট মিস করে ফেলল। মনের কোণায় বড্ড আস্তে ধীরে বের হলো একটাই শব্দ, ওহ শিট। সদ্য হাসি থামিয়ে বলল, গ্রোসারি শপে যাচ্ছি আগুন ধরাতে। নেহা শুকনো ঠোক গিলে নিজেকে সামলে শুদ্ধর তালে তাল মিলিয়ে বলল, রাস্তা দিয়ে যে কতগুলোর মনে আগুন লাগাবে, বি কেয়ারফুল শুদ্ধ, পাছে না কোনো ফ্রিজে আইস আগুন নিভিয়ে দেয়। শুদ্ধর মনে পড়ল তনুজার মুখটি। বরফ কঠিন হৃদয় তার, আগুনের সংস্পর্শে গলতে তো হবে, তবে পানি পড়লে আগুনও কিন্তু নিভে যায়। এখন দেখার বিষয়, আগুন নেভে না বরফ গলে। শুদ্ধ মুচকি হেসে নেহাকে বাই জানিয়ে গ্রোসারিতে ঢুকলো। টুকিটাকি কিছু শুকনো খাবার কিনে হাঁটতে হাঁটতে পাশের বাজারে চলে এলো। সবজির দোকানে গিয়ে দেখতে দেখতেই পাশ থেকে একটা তীক্ষ্ণ ধারালো অথচ খুবই শান্ত স্বর শুদ্ধের কানে ভেসে এলো, ভাই টমেটো আর বেগুনের কেজি কত করে? শুদ্ধ শুকনো ঢোক গিলল। পাশে কে এটা বোঝার জন্য তার তাকানোর প্রয়োজন নেই। অনুভবেরও একটা ব্যাপার স্যাপার থাকে, আর তা যদি হয় এই নারীকে ঘিরে, তবে সেটা শুদ্ধের অনেকাংশে বেশি। শুদ্ধর ভাবনার মাঝেই দোকানদার কাট গলায় জবাব দিল, আপা টমেটো 20 টাকা আর বেগুন 50 টাকা কেজি। তনুজা বলল, সে কি, পরশু না বেগুন 30 টাকা করে ছিল? দাম বেড়েছে। কম রাখেন, 40 টাকা রাখেন। আচ্ছা দেন। আচ্ছা 2 কেজি টমেটো আর 1 কেজি বেগুন দিন, ফ্রেশ তো? ও হ, আইজি আনছি। আচ্ছা। তনুজা বোধ হয় এখনো শুদ্ধকে দেখেনি। শুদ্ধ মুখে বিশাল এক হাসি স্কচ টেপে আটকে নিয়ে তনুজার পানে তাকালো। রোজকার মতো শাড়ি পরে নয়, কাঁচা হলুদ রঙের একটা ফুল স্লিভলেসের কুর্তির সাথে ডার্ক মেরুন স্কার্ফ গলায় ঝোলানো, চুলগুলো একটা বিনুনি করা প্রসাধনীবিহীন গোল বড্ড ছোট মুখটিতে ঘাম চিকচিক করছে। তনুজা টাকাটা পরিশোধ করে সবজিগুলো ব্যাগে ঢুকিয়ে হাতের পিঠ দিয়ে ঘামাংশ মুছে নিল। শুদ্ধর এত পছন্দের হাসিখানাও মিয়ে যাচ্ছিল এক অন্য রকমের আবেশে। কানের জড়ায় কেউ স্লো মোশনে প্লে করে দিচ্ছিল সেই যে গান, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনোদিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, এই চোখ দুটি মাটি খেও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না। সমস্ত গায়ে শিরশিরানি বয়ে গেল। শুদ্ধ আবারও অদৃশ্য সেই স্কচ টেপ দিয়ে ঠোঁটে প্রশস্ত হাসি এঁটে নিল। সুন্দর করে তনুজার থেকে হাত খানেকের দূরত্ব রেখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। তনুজা বুঝতে পারিনি এটা শুদ্ধ।
ব্যস্ত হয়ে ব্যাগটা গোছাতে গোছাতে অন্য কোনো স্টুডেন্টের মনে করে সালামের জবাব নিল। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, দিন, আমি নিয়ে যাচ্ছি। নানা সমস্যা নেই, পার যা। মুখের কথা মুখেই রয়ে গেল। কিছুটা উল্টো রাস্তা ধরে পেটের ভেতর অবধি পৌঁছে গেল। শুদ্ধকে দেখতে পেয়েই মাথার ভেতরটা ধপ করে জ্বলে উঠল। চারপাশটা যেন একত্রে বলে উঠছে, এটাকে শায়েস্তা করা মিস তনুজার কম মনে হয়। হ্যাঁ, কথাটাই কিছুটা নয়, পুরোটাই অক্ষরে অক্ষরে সত্যি। তনুজা এই পাগল ছেলেকে মারতে পারে না, তার হাত এগোয় না, বাধা দেওয়ার খাতিরে কেবল মুখে চলে। তনুজার অমন থতমত খেয়ে যাওয়া ঘোলাটি দৃষ্টিকে শুদ্ধ উপেক্ষা করতে পারল না। ডান হাতে শপিং ব্যাগ, তাই মাথাটা নিচু করে বা হাত দিয়ে পেছনের আঙুলগুলো চুলকে লাজুক ভঙ্গিতে হাসল। তনুজা মুহূর্তে নিজেকে সামলে নিল। অসভ্যতমেরও একটা সীমা থাকে, ছেলেটা সবটাই পার করে ফেলেছে। কি করে থামবে তনুজার জানা নেই। যদি জানা থাকতো তবে পাহাড়ে চড়তে হলেও তনুজা চড়ত। উচ্চতা ভীতি আছে কিনা ফোঁস করে গুটি কয়েক শ্বাস ফেলে বলল, নিজের রাস্তা মাপো। শুদ্ধ বিনা দ্বিধায় বলে উঠল, আপনি ছাড়া আমার কোনো গতি নেই। শুদ্ধ, তুমি প্রচুর ডিস্টার্ব করছো আমায়। তোমার ফিউচার ভেবে কিছু বলছি না, আর তুমি এই সুযোগটাই নিচ্ছ। ম্যাম, আই ওয়ান্ট ইউ। তনুজা ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে তাকালো। লোকজনের ভিড়ে চোখ ফেলে নতমুখী হয়ে চাপা স্বরে শুদ্ধকে বলল, এটা বাজার, সিনক্রেট করো না প্লিজ। শুদ্ধ এই আশেপাশের এত মানুষকে বিন্দুমাত্র তোয়াক্কা করল না। এসবে তার এই তো একটুখানিও আগ্রহ নেই। তার আগ্রহ কেবল এই সামনে দাঁড়ানো ছোটোখাটো অথচ বড় বয়সে বড় ঘামে নেওয়া অসম্ভব আবেদনময়ী মেয়েটিতে। তার দিকে তাকিয়ে বলল, আমার বাঁচতে হলেও আপনাকে লাগবে ম্যাম, 3 সত্যি। তবে মরে যাও, তবুও আমার পিছু নেবে না। শুদ্ধ অবজ্ঞাটুকু হেসে উড়িয়ে দিল। এসব ছোটোখাটো বিষয় মান করলে চলবে কি করে? প্রিয় নারীকে মানাতে হলে নিজের মান করা চলবে না। একবার মেনে যাক, তারপর উঠতে বসতে কেবল শুদ্ধর অভিমানে সিক্ত হতে হবে তাকে। ব্যাপারগুলো ভাবতেই হাসি চওড়া হয়ে উঠল। ঠোঁটের কোণে কার্নিশ ঘেঁষে গজদাত্রী নিজের ঠোঁটটিতে ডেবে বসল। লাল ঠোঁট দুটো আরও লালচে হয়ে উঠল। তনুজা পাত্তা না দিয়ে পা চালালো প্রস্থানের উদ্দেশ্যে। আরও কিছু কেনার ছিল, তবে এখন তা কোনোভাবেই সম্ভব না। শুদ্ধ তনুজার পিছু পিছু এলো। নিজের পরনের এমন অশালীন পোশাকটাকে ভাবনায় খুব একটা দিল না। এমন সেভাবে কেউ বেরোয়। শুদ্ধ এত বেপরোয়া কেন? প্রকৃতি বলে, হয়তো সে এমনই সুন্দর বলে তার হাসি সুন্দর, এজন্যই সে বারবার হাসতে থাকে। তার চুলগুলো সুন্দর, এজন্য কথার ছলে হলেও সে বারবার চুলগুলোয় হাত বোলায়। সেভাবেই চুলে হাত চালিয়ে বলল, ম্যাম, বাড়ির সবাই ভালো আছে? তনুজা সরু চোখে তাকিয়ে বলল, শুদ্ধ, পিছু ছাড়তে বলেছি। শুদ্ধ নির্বিকার, চোখ মুখে বিন্দুমাত্র ভড়কানোর চিহ্ন নেই। ভড়কানোর কথাও নয়, তবুও সে সেভাবেই বলল, ম্যাম, সামনে ফ্রেন্ডের বাসা, ওখানে যাব। তো যাও না, আমার পিছু আসছো কেন? আপনার বাসাটাও তো একই রাস্তায়, হওয়াতে দোষটা কি আমার বলুন? নিশ্চয়ই আমার নয়, সব দোষ সরকারের, আলাদা রাস্তা না করার দায়ী। তনুজা কথা বাড়ালো না আর অসম্ভব রকমের গা জ্বলে যাচ্ছে। সম্ভব হলে কি না কি করে ফেলতো। মনে মনে এসব ভাবতে ভাবতেই শুদ্ধ তনুজাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আজ দুপুরে চিংড়ি মাছ রান্না করবেন নাকি? সে এক পলক শুদ্ধর দিকে তাকিয়ে আবারও হাঁটতে লাগলো। শুদ্ধ তনুজার ব্যাগে চিংড়ি মাছের টোপলা দেখে প্রায় নিশ্চিত হয়েই প্রশ্নটি করল। সেই রেশ ধরেই আবার বলল, আমার ফেভারিট মাছ চিংড়ি। উফ, মাজা রাধে না। একদিন আপনার হাতের রান্নাও খাবো। কবে খাওয়াবেন বলুন? তনুজা এবারও কথার প্রত্যুত্তর করল না, যেন বললেই এ আকাশ ভরে ঠাড়া পড়বে। নিজ মনে একাই হাঁটতে লাগলো। তনুজার কাছ থেকে পাত্তা পাওয়াটা যেন শুদ্ধ আশা করছে না। সে আপন মনে বকবকিয়ে যাচ্ছে। তনুজা অন্যমনস্কভাবেই শুদ্ধকে সুযোগ দিচ্ছে। ঘোর অনুচিত। তনুজা হাঁটতে হাঁটতে নিজের কলোনিতে
চলে এলো। শুদ্ধ এখন চুপটি করে আছে। তনুজার চালচলন দেখে যাচ্ছে। সে যা করছে হয়তো তা নিন্দনীয়, হয়তো পাপ। তবুও জীবনের ঠিক এই পর্যায়ে এসে সে কিছু এড়াতে পারছে না। আদতে চাইছে কি? কিছুটা সামনে যেতেই পাশের ফ্ল্যাটের ভাবির মুখোমুখি হলো। সে মুখে হাসি মেখে এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, আরে আপা, কোথা থেকে এলেন? তনুজা নিজের পাশে শুদ্ধকে এক পলক বিরক্তিপূর্ণ চোখে দেখল। এর জন্য না জানি পুরো কলোনিতে কি না কি রটে যায়। তবুও শুকনো হেসে রাবেয়াকে বলল, এই তো বাজার করে এলাম। রাবেয়া আর চোখে শুদ্ধকে ভালো করে অবলোকন করে বলল, তা এ কে আপা? শুধু মুচকি হেসে প্রসঙ্গ এড়াতে বলল, ভাবি, আপনার চোখ দুটো তো মাশাল্লাহ, ল্যাশ লাগিয়েছেন বুঝি? পাশের বাসার ভাবিকে পটানোর টেকনিক ব্যবহার করছে শুদ্ধ। খানিকটা সব হলো। রাবেয়া ভাবি লাজুক হেসে বলল, না না, ওসব লাগাইনি, লাগাইও না। তোমার ভাই বলে আমার চোখ নাকি এমনিতেই সুন্দর, ওসবের দরকার পড়ে না। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলল, ও মা, কি বলেন? কিছুই লাগাননি? শিট, এত সুন্দর চোখ আমার মায়ের দেখেছিলাম, এর এতদিন পর আপনার। ভদ্রমহিলা পটল হয়ে গেল। হাসি তার মুখ থেকে সরে না। শুদ্ধর উদ্দেশ্যে বললেন, তা বাসায় চলো, আজ শিরনি রেঁধেছি। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসল, চোখ টিপে বলল, কবি সুরেন্দ্রনাথ বসু বলেছেন, যেই রমণীর নয়নের রূপ খেলে সেই রমণী রান্না অমৃত। তার প্রিয় কবি উনি, আমার প্রিয় কবি উনি। নিশ্চয়ই ভুল বলেননি। রাবিয়া উপর্যুক্ত কবিকে চেনেনি, চেনার কথাও নয়। এই নামে আদতে কোনো কবি নেই। তবে সে ওসবে মাথা খাটালো না। হাত পা অদৃশ্য স্বপ্নে ছড়িয়ে ছিটিয়ে হাওয়ায় ভাসছে। তার হাওয়ায় ভাসা মেঘে শুদ্ধ ঠেলা দিয়ে বলল, কিন্তু ভাবি, আজ তো একেবারে অসম্ভব। এই যে বাজার, বাসায় কাজ আছে, অন্যদিন আসবো কেমন? আপনার হাতের শিরনি না খেলে আমার এই মানব জনম বৃথা। রাবিয়া মন খারাপ করে বলল, পরে আর পাবে কই? আচ্ছা এসো তবে। শুদ্ধ চালাকি করে রাবিয়া ভাবির নম্বরটাও টুকে নিল। কখন কে কিভাবে কাজে লেগে যায় বলা দেয়। রাবেয়ার সাথে কথা শেষ হতেই শুদ্ধ দেখতে পেল তনুজা নেই। ভালোভাবে আশেপাশে তাকালো। কখন গেল? নিশ্চয়ই রাবিয়ার সঙ্গে এরকম আলাপের মাঝেই তনুজা অ্যাপার্টমেন্টে চলে গিয়েছে। শুদ্ধ মাথার চুলগুলো চুলকাতে একটা রিক্সা ডাকলো। বলল, মামা যাবেন? রিক্সাওয়ালা বললেন, কই যাবেন মামা? শুদ্ধ তনুজার ঘরে আচ্ছন্ন ছিল, সেভাবেই বলে বসল, আপনি কি পারবেন? রিক্সাওয়ালা শুনতে পারলেন না, তাই শুধালেন, কি? শুদ্ধ আবারও বলল, আপনি কি পারবেন? উনি শুনতে পারলেন ঠিকই, তবে বুঝতে পারছেন না, তাই ফের শুধালেন, কি? শুদ্ধ তার জলজলে চোখে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে বলল, ম্যামের মনাঙ্গিনায় আমায় নিয়ে যেতে পারবেন? রিক্সাওয়ালা কিছুটা বিরক্ত হয়ে বলে উঠলেন, কি কন মিয়া, মাথা খারাপ হয়েছে নাকি? শুদ্ধর সংবিদ শক্তি ফিরল। অতি ব্যস্ত হয়ে ডানে বায়ে তাকালো। তারপর হে হে করে হেসে রিকশায় চড়ে বলল, মামা, কলেজ গেটে চলেন। সে রাতে শুদ্ধর জ্বর উঠল। সবাই মনে করল সিজন চেঞ্জের জন্য। প্রতি বছরে শুদ্ধের এরকম হুট করে একবার ভীষণ জ্বর আসে। সে জ্বর মোটেও সামান্য নয়, থাকে গোটা একদিন এক রাত। তবে এবার ব্যতিক্রম। জ্বরের বিষয়টা শুদ্ধর কথা মতো শুভা বেগমের কানে দেওয়া হয়নি। জানতে পারলে কেঁদে কেটে অস্থির হয়ে যেতেন। সেই রাতে হুড়মুড়িয়ে জ্বর তুঙ্গে উঠল। রাত 10 থেকে 11টার দিকে তুহিন আর প্রাপ্তি চলে এলো। শুভা বেগমের জায়গাটা প্রাপ্তি পূরণ করল। সে কি কান্না তার! কাঁদতে কাঁদতে সামনে সমানে শুদ্ধকে বকেই যাচ্ছিল। শুদ্ধ জ্বরের ঘরে কেবল হাসল, মনে মনে বলতে চাইল, পাগলি, এত কাঁদছিস কেন? মরে যাচ্ছি না তো। কাঁদে না, তুই কাঁদলে আমাদের 3 জনেরই খুব কষ্ট হয়। এমনিতে অনেক কষ্ট পাচ্ছি প্রাপ্তি, আর বাড়াস না প্লিজ। তবে তা মুখে বলতে পারল না, জ্বর এতটাই বেশি। অনেকটা সময় পানিপট্টি দিয়ে যখন দেখল জ্বর কমছেই না, উল্টো শরীরের তাপমাত্রা আগুনকে হার মানাচ্ছে,
তখন ঠিক রাত 2:30টা। তারা ডাক্তারের শরণাপন্ন হলো। এত রাতে ডাক্তার পাওয়া বহুত কষ্টসাধ্য ব্যাপার। সেই কষ্টটা তাদের খুব একটা করা লাগলো না। তুহিনের বড় ভাই ডাক্তার, ওরা তাকে ডেকে নিল। সে কিছু মেডিসিন আনিয়ে শুদ্ধকে ইনজেক্ট করলো। অপেক্ষা করতে বলল সকাল অবধি। না কমলে কাল হসপিটালে অ্যাডমিট করাতে হবে। কথাটা শুনতেই প্রাপ্তির কান্নার বেগ কয়েক দফা বেড়ে গেল। কাঁদতে কাঁদতে শুদ্ধকে বলল, সুস্থ হয়ে নে জলদি, আমার হাতের মার খাস না, অনেক দিন হয়েছে। শুদ্ধ চুপচাপ দেখল। তার তাকাতেও কষ্ট হচ্ছে। জ্বর কিছুক্ষণের জন্য কমেছিল, তবে পরে আরও ভয়াবহভাবে বেড়ে যায়। শেষ রাতের দিকে শুদ্ধ শ্বাসকষ্ট শুরু হয়। সকালে পাশের ক্লিনিকে ওকে অ্যাডমিট করানো হয়। তুহিন আর উপায় না পেয়ে শুভা বেগমকে কল দিয়ে বিষয়টা জানায়। তিনি নরম মনের মানুষ, তবে এবার শক্ত থাকলেন। শুদ্ধর বাবাকে নিয়ে এই শহরে চলে এলেন। পৌঁছালেন রাতের দিকে। ছেলের এমন বেগতিক অবস্থা দেখে তিনি থতমত খেয়ে গিয়েছিলেন। জমাট বাঁধা কান্না গলা অবধি এসে আটকে গিয়েছিল। টানা 8 দিন হসপিটালাইজড ছিল শুদ্ধ। এমন মারাত্মক জ্বর এই 21 বছরের জীবনে এর আগে একবার এসেছিল, তখন শুদ্ধ সবে 12। সেবার তার প্রিয় গিটারটি এক দুর্ঘটনাবশত ভেঙে যায়। সারা রাত সে ভাঙা গিটারটি বুকে জড়িয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। সকালে শোভা বেগম রুমে এসে ছেলের এলোমেলো অবস্থা দেখে কান্না করে দেয়। হসপিটালে অ্যাডমিট করানো হয়। 4 দিন জ্বরে ভুগেছিল শুদ্ধ। কিন্তু এবার তার কোনো প্রিয় জিনিস হারানো কেউ ভেবে উত্তর পেল না। তবে দেখল শুদ্ধ বাড়ি ফেরার পর থেকে আর আগের মতো কথা বলছে না, বেশ চুপচাপ। ভার্সিটিতেও যাচ্ছে না। এভাবেই কেটে গেল 15টা দিন। শোভা বেগম নিজের বাসায় ফিরেছেন। সবাই জোর করেও শুদ্ধকে ভার্সিটিতে নিতে পারেনি। এর মাঝে শুদ্ধর চোখে মুখে উপচে পড়া বিষণ্ণতা দেখা দিয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কোনো কাজে মন নেই, সারাক্ষণ রুমবন্দি হয়ে থাকে। পছন্দের গিটারটিও ছয়নি আজ 15 দিন। তার মাঝ দিয়ে কি যাচ্ছে কেবল সেই জানে। দম বন্ধ করে কান্না পায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, হাঁসফাঁস লাগে। যেদিকে তাকায় সেদিকে কেবল এক স্নিগ্ধ মুখ দেখতে পায়। কলম দিয়ে মুখের সামনে এসে জ্বালাতে থাকা চুলগুলো কানের পিঠে গুছতে গুছতে, বইয়ের দিকে তাকিয়ে থাকা, বিরক্ত হয়ে কুঁচকে রাখা চোখ মুখ, প্রচণ্ড রাগে দাঁতে দাঁত পিষে শ্বাস ফেলার ধরন, তীব্র তেজ, তীক্ষ্ণ চাহনি, অভিজ্ঞ সম্মোহনী সবটাই শুদ্ধর চোখের ক্যানভাসে ফুটে ওঠে। আর কানে হাতুড়ি দিয়ে মন ভেঙে দেওয়ার মতো একটা কথাই বারবার ঘুরে ফিরে আসে, শুদ্ধ, তুমি কি ভেবেছ একটা 29 বছর বয়সী বাঙালি নারী অবিবাহিত থাকে? বিছানায় শুয়ে শুয়ে জ্বর আসার দিনটা শুদ্ধর খুব মনে পড়ছে। সেদিন বিকেলে হাঁটতে হাঁটতে তনুজার কলোনিতে গিয়ে চলে গিয়েছিল শুদ্ধ। অ্যাপার্টমেন্টে ঠিক চিনতে পারেনি। গেটের ভিতরে দারোয়ান ঢুকতেও দেয়নি। বাইরে দিয়ে ঘুরঘুর করতে করতে কি করবে সেটা ভাবছিল। এমন সময় এক 4 তলার বারান্দায় তনুজার দেখা মিলল। গ্রিলে হেলান দিয়ে বসে আছে। শুদ্ধ নিশ্চিত হওয়ার জন্য ফোনের ক্যামেরা ওপেন করে জুম করলো। সেখানটায় তনুজাকে থাকতে দেখেই সে তার নাম্বারে কল লাগিয়ে বসে। প্রথম 2বার কেটে দেয় তনুজা, এরপর ব্লক করে রাখে। শুদ্ধ বুঝতে পেরেই সীমাহীন রাগে ফেটে পড়ল। তার একটাই কথা, রাস্তায় একটা কুকুর সামান্য খেউ খেউ করলো তাকে পাত্তা দেওয়া হয়, সেখানে সে একটা কুকুরের চেয়েও অধম। কিছুক্ষণ পায়চারি করে রাগ কমিয়ে অন্য সিম দিয়ে কল লাগালো। তনুজা রিসিভ করে সালাম দিল। শুদ্ধ সালামের জবাব দিয়ে বলল, ভুলেও কল কাটবেন না ম্যাম, আমি কিছু একটা করে ফেলবো। তনুজা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করবে তুমি? আমি সিং ক্রিয়েট করব। বাদ রেখেছ? শুরুই করিনি। তোমার জন্য অ্যাপার্টমেন্টের প্রতিটি ফ্লোরে রোডে গেছে আমি এক হাঁটুর বয়সী ছেলেকে ডেট করছি। ম্যাম, যা রটে কিছু তো বটে। এখন আপনি চাইছেন না বলে এই কিছুটাকে সম্পূর্ণ সত্যি করতে পারছি না। শুদ্ধ, তুমি শুধরাবে না? আমাকে বলো, কি করলে তোমার থেকে মুক্তি পাবো? ম্যাম, এ জন্মে না। দেখো, এমনিতে আমার লাইফে কম কমপ্লিকেশন নাই, তার উপর বাড়িয়ে দিচ্ছ তুমি। বলি, শান্তিতে বাঁচতে দেবে না আমায়?
আমাকে ছাড়া আপনি শাস্তি কোনোটাই পাবেন না। শুধু প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যেভাবে লেগে আছো, আমার ভার্সিটি ছাড়তে হবে। আর এটা ছাড়া কিন্তু আমার কোনো আর্নিং মেথড নেই। আমার সিচুয়েশন বুঝো। ম্যাম, এতটা হাইপার হচ্ছেন কেন? আমি কি একবারও আমার সাথে রিলেশনে যেতে বলেছি? আমি জাস্ট প্রপোজ করেছি, এটা আপনি অ্যাকসেপ্ট করে নিন। এরপর কিছুটা সময় নিয়ে বিয়ে করে নেব আপনাকে। আমার ফ্যামিলিতে কোনো সমস্যা নেই। আপনাকে বিয়ে করেই বা আবার বিজনেসে নেমে পড়ব। তারপর আর আপনার মনে হবে না যে আপনার বর কিছুই করে না। বুঝলেন মিস? শুদ্ধ লাইফটা এতটাও ইজি নয় যে শুকনো কথা দিয়ে কেটে যাবে। তোমার চেয়ে 8 বছরের বড় আমি। ভেবেছিলাম কেবল এইটুকুই, কিন্তু তুমি এত বেশি ম্যাচিওর আমি বুঝিনি। ম্যাম, আপনার জন্য সবচেয়ে বেশি ম্যাচিওর ছেলেও হয়ে যাব আমি। ম্যাচিউরিটি বললেই আসে না, অভিজ্ঞতা লাগে। এদিকে তুমি তো মাম্মাস বয়। জেদ ছাড়ো। পৃথিবীর সবচেয়ে জেদি ছেলেটির পাল্লায় পড়েছেন ম্যাম। সু ম্যাম, একটু ডানে ঘুরুন। ওদিক দিয়ে ঠিক দেখতে পারছি না। তনুজ অবাক হলো। চেহারায় দারুণ বিস্মিত ভাব নিয়ে ডানে মরল। চোখ গেল গেটের বাইরে। শুদ্ধ রাস্তার ও পাশটায় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে বুঝতে পারেনি অবশ্য, কিন্তু একটু খেয়াল করতে এই ছেলেটিকে চিনে ফেলেছে। যাই হোক, কোকড়া চুলগুলো শুদ্ধকে 1000 মাইল দূর থেকেও যে নারী চিনতে ভুল করবে সে অনুভূতিহীন, সে পাষণ্ড। তবে শুদ্ধর পাষাণ মূর্তি ম্যাম কি করে চিনতে পারলো? মনে প্রেম বীজ উকি দিচ্ছে নাকি? সে তো হওয়ার নয়। তনুজার হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে শুদ্ধ বলল, ম্যাম, একটু বের হবেন? তনুজার ঘোর কাটল। ইস, বয়সটা যদি কম হতো জীবনটাকে নিশ্চয়ই তনুজা আরও একটা সুযোগ দিত। আর একবার নিজেকে বলতো, আরেকটাবার প্রেমে পড়েই দেখি, ক্ষতি কি? কিন্তু তা কি করে হয়? বয়সে যে বিস্তর ফারাক। অথচ এক সময় এই তনুজা এমন এক প্রেমিক পুরুষের স্বপ্নে নির্ঘুম রাত কাটাতো। আচ্ছা, প্রথম প্রেম সচরাচর ভুল সময়ে ভুল মানুষের জন্য আসে কেন? তনুজা নিজের এমন ভাবনাকে ধিক্কার জানিয়ে ভালো মতো নড়ে চড়ে বসে শুভ্রকে বলল, রাস্তা থেকে একটু এগিয়ে দাঁড়াও, আসছি আমি। শুদ্ধ যেন হাওয়ায় ভাসা শুরু করলো। ফোন কানে নিয়েই এক লাফ দিয়ে উঠল। হাওয়ায় এক ফ্লাইং কিক ছুড়ে দিয়ে চুলগুলো হাত চালালো। তনুজা সেটা দেখে কেবল দীর্ঘশ্বাস ফেলল। মিনিট 10 মাঝে বের হলো। শুদ্ধকে মেসেজে একটু দূরে দূরে হেঁটে এলাকাটা ক্রস করতে বলল। শুদ্ধ তনুজার কথা শুনছে। হাঁটতে হাঁটতে বারবার আর চোখে তনুজাকে দেখছে। একটা কাঁচা হলুদ রঙের গোল জামা, ওড়না চাদরের মতো পেঁচানো। কপালের সামনের দুগাছি চুল বারবার মুখের সামনে আসছে। তনুজার ঠোঁট কামড়ে রাস্তা দেখে হেঁটে যাচ্ছে। কিছুটা যেতেই তনুজা শুদ্ধকে বলল, ওভারব্রিজের উপরে গিয়ে দাঁড়াতে। শুদ্ধ যাওয়ার মিনিট 2 মাঝে তনুজাও চলে এলো। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে। সূর্যের লালচে মিষ্টি আলোয় সব কিছু মোহনীয় লাগছে, মোহচ্ছন্ন লাগছে স্বয়ং তনুজাকেও। শুদ্ধ চোখ ফেরাতে পারছে না, সেভাবেই তাকিয়ে রইল। তার ঘোর কাটল তনুজার একটা বাক্যে। শুদ্ধ, আমার ফ্যামিলি নেই। মানে? শুদ্ধ ভারী অবাক হলো। ফ্যামিলি নেই বলতে কি বোঝাচ্ছে তনুজা? বুঝে আসলো না শুদ্ধর। আবার শুধালো, ম্যাম, বুঝলাম না, বুঝিয়ে বলবেন? তনুজা হেসে বলল, আমার বাবা মা নেই। কেন ম্যাম? কই গিয়েছেন ওরা? মা ছোট থাকতে আমার মৃত বোনকে জন্ম দিতে মারা গিয়েছিল। বাবা আমার 13তম জন্মদিনে গিফট কিনতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। শুদ্ধর এসব শুনতে হাঁসফাঁস লাগলো। বাবা মা ছাড়া সে এক মুহূর্ত কল্পনা করতে পারে না। সেখানে তনুজা গোটা কৈশোর জীবন দুজনকে ছাড়াই কাটিয়েছে। ভাবতেই গলা শুকিয়ে গেল। মিনমিনে কণ্ঠে কেবল বলল, ম্যাম, আমি জানতাম না, সরি। ইউ ডোন্ট নিড টু বি সরি। শুদ্ধ নির্বাক তাকিয়ে রইল। তনুজা এবার রেলিংয়ে হেলান দিয়ে শুদ্ধর দিকে মুড়ে বলল, এক তনুজার গল্প শুনবে? শুদ্ধ কিছু বলল না। তনুজা জবাবের অপেক্ষা না করেই বলা শুরু করলো।
আমার মা মারা যাওয়ার পর বাবা আমাকে আগলে রাখে, খুব খুব ভালোবাসে। আমার বাবা একজন স্কুল টিচার ছিল। মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি আর বাবা, আমরা দুজনই। জানো শুদ্ধ, বাবা আমাকে কখনোই দুঃখ চিনতে দেয়নি। আমাকে আমাকে কষ্টের সামান্য ছোঁয়াও পেতে দেয়নি। কি আদুরে ছিলাম, কি আহ্লাদি ছিলাম। স্কুল, বান্ধবীরা, পড়াশোনা আর বাবা, এই ছিল আমার পুরো জীবন। রান্নাটাও বাবা করত, ঘরের সব কাজ বাবা করত। আমি তো পানি অবধি ভরে খেতাম না। তো বোঝো, এটুকু বলেই তনুজা খিলখিল করে হেসে উঠল। শুদ্ধ তনুজাকে এর আগে এভাবে হাসতে দেখেনি। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে শুদ্ধর। তনুজা অন্যদিকে তাকিয়ে বলল, সেবার জন্মদিনে বাবার কাছে আবদার করে বসি আমার জন্য চন্দ্রমল্লিকা ফুল এনে দিতে। খুব প্রিয় আমার। বাবা আনতে যায় আর ফেরে না। গেল তো গেলই, আমার ভাগ্যের সব সুখগুলো নিয়ে গেল। সে আর ফিরল না, অথচ এক রাশ কষ্ট যন্ত্রণা আমাকে পাঠিয়ে দিল। তনুজা লম্বা একটা শ্বাস টেনে আবার বলা শুরু করলো। সে থেকে শুরু হলো আমার লড়াই। এক এতিম মেয়ের জীবন নিশ্চয়ই মোটেও সুখকর ছিল না। কোর্ট থেকে আমাকে আমার চাচার কাস্টাডিতে রাখা হয়। চাচা চাচির সাথে বাবার মতো আমারও সম্পর্ক ভালো ছিল না। কিন্তু ওই যে আমার লিগ্যাল গার্ডিয়ান, তখন তারাই থাকতে পড়তে খেতে দিচ্ছিল, এই অনেক। বিনিময়ে একটু কথাই না হয় শুনতাম, একটু খাটুনিই না হতো, না হয় খাটতাম। নট আ বিগ ডিল। মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে পালিয়েও যেতে চাইতাম। পথ খোলাই ছিল, কিন্তু যাবো কই? যাওয়ার তো জায়গা নেই। আমার একুল ওকুল তো করে শূন্য হয়ে গিয়েছিল শুদ্ধ, শূন্য হয়ে গিয়েছিল। শুদ্ধর বুকটা কাঁপছে, খুব কাঁপছে। চিৎকার করে বলতে চাইছে, ম্যাম আর বলবেন না, পায়ে পড়ি। আমি আপনার কষ্ট সহ্য করতে পারছি না। পুরো পৃথিবী ছিঁড়ে ফেলতে মন চায় আমার। বলতে পারল না। তনুজা এক পলক শুদ্ধকে দেখে বলল, বোকা ছেলে, এইটুকুতে নুয়ে পড়লে এরপরে ধাক্কাটা নিতে পারবে? শুদ্ধের বুকে হাতুড়ি পেটা হচ্ছে। সে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল। তনুজা বলল, সেই দুঃখের সময়ে আমি সুখ খুঁজতে লাগলাম। যেদিকে তাকাই সেদিকে সুখের সন্ধান করলাম। এই ধরো, স্কুল থেকে ফেরার পথে রাস্তাটা অনেক সময় ধরে ধীরে ধীরে হেঁটে আসতাম। সবটা কি সুন্দর লাগতো। বাড়ি ফেরার পথে একটা শিমুল গাছ আছে, সেটাই তাকিয়ে থাকতাম। ছায়ায় বসে থাকতাম। আবার মাঝরাতে ছাদে বারান্দায় বসে থাকতাম। আমার লিগ্যাল ফ্যামিলি তখন না থাকার মতোই ছিল। একটু কথা শোনো তো, এই যা, আর কিচ্ছু না। চাচাতো ভাইও একটু অন্য নজরে দেখতো, সেটাও কিছু না। বাড়িতে বলা যেত নাকি? যেত না। বাকিটা আমি আমার মন মর্জি মতোই চলতাম। না খেয়ে পড়ে থাকলেও কেউ এগিয়ে আসতো না। ও হ্যাঁ, সকাল উঠে সবার চাটা নিয়ে না গেলে তখন আমার রুমে এসে দেখতো বেঁচে আছি নাকি আপদ মরে গেছি। তনুজা এটুকু বলে আবারও হাসলো। হাসতে হাসতে বলল, বুঝলি শুদ্ধ, ভাইয়াকে আমার মোটেও পছন্দ ছিল না। ধীরে ধীরে সে লাগামহীন হয়ে ওঠে। আমি চাচিকে জানাই, উনি উল্টো আমাকে দোষারোপ করে। এই দোষারোপের মাঝে তখন একটা কাজ আমার কাছে ভালো লেগেছিল। কি জানো? আমার বিয়ে ঠিক করা। দেখতে আসে দুদিনের মাথায়। চেহারাটা ভালো থাকায় বাপ নিয়ে লাগেনি ওরা। যৌতুকের দাবিও ছিল না। সপ্তাহের মাঝেই ঘরোয়াভাবে ষোড়শী তনুজার বিয়ে হয় এক 28 বছরের যুবকের সাথে। আর আমি আমার বরের প্রেমে পড়ে যাই। মজার না? শুদ্ধ অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, ম্যাম মজা করছেন? আশ্চর্য, তোমার সাথে আমার মজা নেওয়ার সম্পর্ক? অবশ্যই না। তবে ম্যাম, ভার্সিটির রেজিস্টারে আপনার ইনফোতে সিঙ্গেল কেন দেওয়া? সেটা আমার ব্যাপার শুদ্ধ। তাছাড়া আমি শুরু থেকেই তোমাকে পেছোতে বলেছি, তুমি শুনছই না। এদিকে আমি আমার প্রফেশন আর পার্সোনাল লাইফটা আলাদা রাখি বলে কাউকে জানাতে চাইনি। দুটো আলাদা, দুটো জায়গায় রেখেই হ্যাপি ছিলাম। কিন্তু তুমি যা শুরু করেছিলে না, উফ। ম্যাম, আপনি আমার থেকে পিছু ছাড়ানোর জন্য এটা বলে থাকলে সত্যি ভালো হবে না বলে রাখছি। শুদ্ধর এই বিক্ষিপ্ত মস্তিষ্কে শান্ত করে দেওয়ার জন্য তনুজা বলে উঠল, শুদ্ধ,
তুমি কি ভেবেছ একটা 29 বছর বয়সী নারী, বাঙালি নারী, অবিবাহিত থাকে? শুদ্ধ বড় বড় চোখে তাকালো। তনুজা ফোন বের করে পুরনো ফটো অ্যালবাম থেকে ক্লিক করা ছবিগুলো শুদ্ধ সামনে তুলে ধরলো। লাল বেনারসি পরা তনুজা, সাথে একটা লোক। তনুজা মিষ্টি হেসে বলল, মা মাই ম্যান, আমি আর আমার মিস্টার। এটা হচ্ছে তনুজা আর তার সিদ্দিকের বিয়ের ছবি।